নমস্কার। আপনারা দেখছেন রূপান্তর দ্য জনাদেশ শো। আমি রূপান্তর চ্যাটার্জি আর আমার সঙ্গে আছেন মিস্টার মৃণাল চ্যাটার্জি। আর আজকে এই এপিসোডের আলোচনার বিষয় নির্বাচন কমিশন, একে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। Election Commission of India, as we know, is a independent constitutional body, right? But before we get into all of that, আমি in the year 1993 তে আসতে চাইছি। কলকাতা শহরে একটা প্রোটেস্ট হয় যেখানে 13 জন মতন মারা যান, বা they were shot dead. What happened in that protest and why it happened, if I would like to know that. Plus, the then chief election commissioner was TN Session, right? তো ওনার এই প্রোটেস্টের পর ওনার কি সিগনিফিকেন্স ছিল, বিকজ হি ইজ, দ্য হিস্ট্রি সেজ দ্যাট হি ওয়াজ এ ভেরি স্ট্রং ডেমোক্রেটিক পার্সন। ওনাকে একটা খুব ফিয়ারলেস একটা বডি হিসাবে দেখানো হতো। সো হি ওয়াজ দ্য চিফ ইলেকশন কমিশনার। তো তুমি একটু যদি আমাদের প্রোটেস্টের ব্যাপারে একটু বলতে পারো। প্রথমে যেটা বলার সেটা হচ্ছে যে চিফ ইলেকশন কমিশনার যিনি হন, এটা একটা সাংবিধানিক পদ। সাংবিধানিক পদ মানে আমাদের সংবিধান, আমাদের 1952 সাল থেকে যে ইলেকশন শুরু হলো, মানে নির্বাচন শুরু হলো সারা দেশে, তখন একজন ব্যক্তি তত্ত্বাবধানে পুরো ইলেকশনটা হবে। রাজ্যে ইলেকশন, কেন্দ্রের ইলেকশন, একজন ইলেকশন কমিশনার হবে। তো টিএন সেশনের ওখানে ইলেকশন কমিশনার ছিল। ঘটনাটা হচ্ছে 1990 সালে টিএন সেশন আসার আগে চিফ ইলেকশন কমিশনারের যে ভূমিকাটা কি, মানে সে কতটা গুরুত্বপূর্ণ ভারতের গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়, এটা নিয়ে মানুষের খুব একটা ছিল না, মানে ধারণা ছিল না। সবাই জানতো নির্বাচন হয়, নির্বাচনে রাজ্যে একজন নির্বাচন কমিশনার থাকে, কেন্দ্রে একজন থাকে, তারা পরিচালনা করে, এই পর্যন্ত ঠিক ছিল। তো এটা নিয়ে খুব একটা কেউ ব্যক্তিকে নিয়ে মাথা ঘামাতো না। যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, আমাদের সিজিআই মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, এদের যেমন পদটাকে খুব গুরুত্বপূর্ণ বলা হতো বা লোকে জানতো, কিন্তু চিফ ইলেকশন কমিশনারের ব্যাপারটা লোকে এতটা জানতো না। স্বভাবত এই 1993 সালে যে আন্দোলনটা কলকাতা শহরেই হয়, মেনলি পশ্চিমবঙ্গে, মানে কলকাতা শহরেই হয় আন্দোলনটা। এই আন্দোলনটা হওয়ার পেছনে একটা ইতিহাস আছে। এখানে 1972 সালে প্রথম খুব ব্যাপকভাবে নির্বাচনকে কলুষিত করা হয়, এবং সেই সময় আমাদের সিদ্ধার্থ শঙ্কর রায় 1972 সালে কংগ্রেস লেড গভর্নমেন্ট পশ্চিমবঙ্গে আসে, এবং সেই ইলেকশনকে বলা হয় যে একটা ব্ল্যাক ডে। ওকে, হ্যাঁ, মানে খুব খোল্লা ভাবে কংগ্রেসিরা বুথ দখল করে, আমার অনেকে বলেছিল পুরোটাই, আমি যখন পরবর্তী সময় যেটা জেনেছি 42টা মতন মানে কেন্দ্রে খুব খোল্লা মানে জোর করে জেতা হয়েছে। মানে তখন ছিল ব্যালট পেপার, মানে বুথ দখল করে নিজেরাই ব্যালটে ছাপ মেরে মানুষকে ভোট না দিয়ে জোর করে ইলেকশনটা তখন করা হয়েছিল, এবং কংগ্রেস জিতেছিল পশ্চিমবঙ্গে। এইটা এমন ব্যাপক একটা রিপারকেশন হয়েছিল যে তারপরে থেকে এত বছর হয়ে গেছে পশ্চিমবঙ্গের কংগ্রেস কোনোদিন ক্ষমতায় আসেনি, সে 72 থেকে 77-এর পর। 77 সালে আমাদের রাজ্যে এলো বামপন্থী সরকার, এবং 77 সাল পর থেকে বামপন্থী দীর্ঘদিন করলো, প্রায় 34 বছর রাজত্ব করে গেল। বিভিন্ন রাজ্যে কংগ্রেসের যে সময়টা যে শেষ হলো, সেই সময়টা শেষ হওয়ার পর বিভিন্ন রাজ্যে অন্য কোনো দলগুলো ক্ষমতায় আসতে থাকলো। তো বিহার, ইউপি, রাজস্থান, হরিয়ানা, তারপরে আমাদের পশ্চিমবঙ্গ, সাউথে খুব একটা এটা নিয়ে মাথা ঘামাতো না, বা এটা নিয়ে খুব একটা ঝামেলা হতো না। কিন্তু ইলেকশনের সময় মানে ব্যাপক মারামারি হতো। বিরোধী দলে যে যেখানে ক্ষমতাবান সে সেখানে ক্ষমতা দেখাতো, বাহুবলীরা করতো, ইলেকশনে দাঁড়াতো, তারা মানে লাঠির জোরে তারা জিতে যেত। আমাদের পশ্চিমবঙ্গে হঠাৎ একটা কথা উঠতে আরম্ভ করলো যে সায়েন্টিফিক রিগিং হচ্ছে। আচ্ছা,
বলে সায়েন্টিফিক রিগিং হচ্ছে কিভাবে, মানে তখনও কিন্তু ব্যালট পেপারে কারেক্ট ভোট হয়, বলছে একের ভোট অন্য দিয়ে যাচ্ছে, হাতে একটা কালি লাগানো হয়, সেটা মুছে আবার আসছে, একই লোক বারবার বিভিন্ন লোকের নামে ইলেকশন করছে, তাকে আইডেন্টিফাই করা যাচ্ছে না। সো তুমি যে বললে হাতের কালি মুছে দেওয়া, সো ইট ক্যান বি রিমুভড। ক্যান বি রিমুভ না, এটা ওই ওই বলে না সায়েন্টিফিক রিগিং যেটা বললাম, মানে এক ওই যারা এগুলো করে তারা জানে, আমি যদি জিজ্ঞেস করি আমি জানিও না এটা কি ব্যবহার করলে এটা বাট মুছে দিস যায়। ওয়াজ হোয়াটস বিং সেড বেসিক্যালি, হ্যাঁ। যেটা ওটা হচ্ছে। হ্যাঁ, যে সাইনটা দেয়া হয় কি, যে এই সাইনটা দেয়া মানে ইউ একবার হ্যাভ ভোট দেয়া কাস্টেড হয়ে ইওর গেছে। ভোট। হ্যাঁ, এই ব্যক্তি আর পুনরায় ওই দিনকে ওই ভোটে আর পার্টিসিপেট করতে পারে না। কারেক্ট। কিন্তু সমস্যাটা হচ্ছে ওটা মুছে ফেলতো কিভাবে আমি জানি না, কিন্তু মুছতো, এটা কিন্তু ঘটনা, এটা Okay. ঘটনা। Okay. তারপরে কোনো পরিচয় থাকতো না, একটা ভোটার লিস্টের নাম আমি এক্স, আমি ওয়াই, আমি জেড। হুম। তখন আজকের যিনি মুখ্যমন্ত্রী, তখন উনি বিরোধী দলের নেত্রী ছিলেন এবং যুব কংগ্রেসের ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। তিনি বললেন যে সচিত্র পরিচয়পত্র প্রদান করতে হবে ইলেকশন কমিশনারকে। সারা দেশেই যে ইলেকশনকে যে জোর করে জিনিসটা হচ্ছে, যেটা অ্যাকচুয়াল নির্বাচনটা হচ্ছে না, তার জন্য সচিত্র পরিচয়পত্র করতে হবে। সেই সচিত্র পরিচয়পত্র যখন করার জন্য উনি আন্দোলন শুরু করেন। Okay. এবং এই আন্দোলনটা শুরু করার সময় উনি কিন্তু ওনার মেন লক্ষ্যটা ছিল যে এখানে যে বামফ্রন্ট সরকার ছিল, বামফ্রন্ট সরকারের বিরোধিতা করেই করেছিল। সচিত্র পরিচয়পত্র বামফ্রন্ট সরকার মানে এস্টাবলিশ করবে না, সেটা করবে তো অরিজিনালি ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, কারেক্ট। ইসিআই করবে। Correct. কিন্তু উনি আন্দোলনটা করলেন যখন, তখন উনি বললেন যে প্রতিটা মানুষকে একটা সচিত্র পরিচয়পত্র দিতে হবে, ভোটের সময় সেই সচিত্র পরিচয়পত্র দিয়ে ভোট দিতে হবে, তাহলে আইডেন্টিফাই করা যাবে এক্স এর ভোট ওয়াই বা ওয়াই এর ভোট জেড দিচ্ছে না। তো এইটা নিয়ে যখন একটা আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনটা এত ব্যাপক আকার রূপ নেয় যে উনি সেদিনকে মহাকরণ অভিযান, যেমন আজকাল যেমন আমরা শুনি না নবান্ন অভিযান, Correct. তখন হচ্ছে মহাকরণ। তো উনি মহাকরণ অভিযান করেছিলেন। তো স্বভাবতই দীর্ঘদিন ধরে 1977 থেকে 1993 সাল, এই দীর্ঘ যে মোটামুটি 15-16 বছর তখন বামফ্রন্ট সরকারের রাজত্ব পশ্চিমবঙ্গে হয়ে গেছে। তো লোকের মনের মধ্যে ক্ষোভ ছিল, বিরোধী দলের সেটাকে ব্যবহারও করেছিল, এবং সেটা নিয়ে যখন ভীষণভাবে একটা আন্দোলন গড়ে ওঠে, এবং যেদিনকে 21শে জুলাই ছিল 1993 সালে, সেই দিনকে চারদিক দিয়ে রাইটার্স বিল্ডিংকে মানে মহাকরণকে চারদিক দিয়ে ঘিরে ফেলা হয়েছিল। তো সেই সময় সরকারের বোধহয় ভয় পেয়েছিল, সরকার ভয় পেয়েছিল আমার মনে হয়, নাহলে এত বড় একটা ম্যাসাকার হতো না। সরকার হয়তো ভয় পেয়েছিল, সরকার ভয় পেয়ে গুলি চালিয়ে দিয়েছিল। গুলি চালিয়ে দেওয়াতে 13 জন যুব কংগ্রেস কর্মী মারা যায়, 13 জন যুব কংগ্রেস কর্মী মারা যায়। এবং আজকের যিনি মুখ্যমন্ত্রী, তাকেও পুলিশ ডাইরেক্ট আঘাত করে এবং মাথা টাথা ফেটে, সে বিচ্ছিরি ব্যাপার আর কি। তখন তারপরে তাকে আমাদের পিজি হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করতে হয়। সেই সময় এই ঘটনা ঘটে যাওয়ার পর টিএন সেশন এই ব্যাপারটা নিয়ে অ্যাকচুয়ালি মনে করেন যে ঠিক আছে, এটা দরকার আছে। তো টিএন সেশন 95 সাল পর্যন্ত উনি ওনার এতে ছিলেন, মানে ক্ষমতায় ছিলেন। তিনি সচিত্র পরিচয়পত্র প্রদান করে যান, যেটা আমরা এখন এপিক নাম্বার এখন যেটা এপিক নাম্বারটা বা আমাদের যে কার্ডটা আছে, আমরা ভোটার ভোটার কার্ড, কার্ড, সাদা ভাষায় আমরা বলি ভোটার কার্ড। এই ভোটার কার্ডটা সেই জন্য হয়েছিল, ভোটার কার্ডটার মাধ্যমেই শুরু হলো যে ভোট দিতে গেলে কার্ড যদি থাকে তবেই তুমি দিতে পারবে, এবং তোমাকে আইডেন্টিফাই করা যাবে তুমি সেই ব্যক্তি, যে ব্যক্তির নামে আছে। এখন যেমন মানে ভোটার লিস্টেও কিন্তু ছবিটা পাওয়া যায়, প্রথম দিকে কিন্তু পরিচয়পত্র ছবি থাকতো, ভোটার লিস্টে ছবি থাকতো না, এখন পর্যন্ত ভোটার লিস্টেও ছবি পাওয়া যাচ্ছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ব্যাপারে আমরা আজকাল এখন কথা বলবো। সো ইউ আর মেনশনিং টিএন সেশন, রাইট? অ্যাকর্ডিং টু মি, আমি যা লাস্টে রিসার্চ করছিলাম আমি যখন এই এপিসোড করার আগে, ওয়ান মোর নেম কেম আপ ওয়াজ অফ অশোক লাভাসা। ওনাকেও দেখা গেছে হি রিফিউজ টু গিভ আ ক্লিন চিট to our present prime minister for whatever violations that he had done, right? And he had to face a lot of backlash for it. তো ওনাকে ওনার ফ্যামিলিকে অনেক পার্সোনালি
অনেক কিছু ফেস করতে হয়েছে বিকজ হি ডিসেন্টেড अगेंस्ट কে যে আমি এটা অ্যালাউ করতে দেবো না। তো কারেন্ট ইলেকশন কমিশন আমরা যেটা দেখছি হ্যাজ বিকাম ভেরি সাইলেন্ট টুডে। ওনারা প্রেস কনফারেন্স খুব একটা করেন না, ইনফরমেশন দিচ্ছেন ভোটার্সদের কিন্তু ওটা কন্ট্রাডিক্ট হচ্ছে, কোনো ক্লিয়ার ইনফরমেশন নেই, খুব মিস ইনফরমেশন হচ্ছে, গ্রাউন্ডে খুব কেওস দেখা যাচ্ছে। অ্যান্ড পুরো প্রসিজারটা যে ইলেকশন কমিশন যারা চেয়ার বডি হয়, মানে চিফ ইলেকশন কমিশনার যারা বোর্ডে বসে, for their election also very recently a few years ago the whole rule was changed যে সিজিআই থাকতো তাকে সরানো হয়েছে অ্যান্ড প্রাইম মিনিস্টার লিডার অফ অপোজিশন প্লাস সিজিআই কে সরিয়ে ক্যাবিনেট মিনিস্টারকে বসানো হবে, রাইট? তো রুলস চেঞ্জ করা হচ্ছে। তো আমরা এটার পরেই দেখতে পারি যে 2024 লোকসভা মডেল কোড অফ কন্ডাক্টকে দ্য বিজেপি পার্টি তাদের টপ লিডার্সরা অনেক ভায়োলেশনস করছিল, তাদের হেড স্পিচ বলো, তাদের অন্যদের নিন্দে করা বলো, মানে অনেক ভায়োলেশনস করছিল, ক্যাম্পেইনের সময় অনেক ভায়োলেশনস করছিল। তো ইলেকশন কমিশন তাদের খুব ছেড়ে দিচ্ছিল, খুব ইজিলি ছেড়ে দিচ্ছিল, কোনো কিছু বলছিল না, দে ওয়ার বিং এবল টু ডু হোয়াট এভার দে ওয়ান্টেড, রাইট? বাট দ্যাট ওয়াজ নট দ্য কেস ফর দ্য অপোজিশন একটু এদিক ওদিক যদি ভুল করতো নোটিস চলে যেত, তাকে তুমি টপ লিডার্স বলো, কংগ্রেসের টপ লিডার্স বলো বা অন্য different opposition leaders দের কথা বলো, they weren't let go as easily as the BJP was being let go. So after witnessing all of this, লোকেরা বলছে the election commission has lost its spine. ওরা বলছে যে আগের যে ইলেকশন কমিশন টিএন সেশনের সময় যে ইলেকশন কমিশন একটা বডি ছিল, যে তাদের খুব স্ট্রং একটা বডি দেখানো হতো, দে ওয়ার কন্ডাক্টিং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনস, এখন সেটা হয়ে ওঠেনি। সো তোমার কি মনে হচ্ছে তখনকার ইলেকশন কমিশন আর এখনকার ইলেকশন কমিশন হোয়াট হ্যাজ চেঞ্জড? এখানে একটা বিষয় তো মানে আমাদের স্বীকার করতেই হবে, যেটা আমি একটু আগে বললাম, যে টিএন সেশনের আগে ইলেকশন কমিশনার যিনি ছিলেন, চিফ ইলেকশন কমিশনার, ব্যাপারটা এই দেশের সাধারণ মানুষ খুব একটা ব্যাপারটা নিয়ে মাথা ঘামাতো না, খুব অ্যাওয়ারও ছিল না। গণতন্ত্র আমাদের দেশে যত পিছিয়েছে, মানে যত আরো পিছিয়েছে কথাটা ভুল বললাম, গণতন্ত্র যত এগিয়েছে তত আমাদের বিভিন্ন রকম হ্যাজার্ডস এসেছে নির্বাচনের নিয়ে। এই যে লাভাসার কথা তুই বললি, এর আগে একটা জিনিস জানতে হবে যে কিভাবে একজন চিফ ইলেকশন কমিশনার বা তার যে দুজন অ্যাসিস্ট্যান্ট থাকে তাদের কিভাবে চয়েস করা হয়, কিভাবে তারা আসে। স্বভাবত দেখা গেছে যে টপমোস্ট আমলা ছিলেন এরম কেউ একজন চিফ ইলেকশন কমিশনার হিসাবে অ্যাপয়েন্টেড হয়ে থাকে। আগে 2024 সালের আগে এই চিফ ইলেকশন কমিশনার যিনি অ্যাপয়েন্টেড হতেন তাকে অ্যাপয়েন্ট করতো একটা 3 জনের বডি। সেই 3 জনের বডির মধ্যে বর্তমান প্রধানমন্ত্রী থাকবেন, যে নিয়ম ছিল, বর্তমানে প্রধানমন্ত্রী থাকবেন, বর্তমানে বিরোধী দলের যিনি নেতা লোকসভায় বিরোধী দলের যিনি নেতা তিনি থাকবেন, আর আমাদের সিজিআই মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া থাকবেন। কেন এরম ভাবে হতো? যে একটি প্রধানমন্ত্রী, যদিও সারা দেশের প্রধানমন্ত্রী, তবে তিনি একটি দলের প্রতিনিধি, তারপরে তিনি দেশের প্রধানমন্ত্রী। তো দেশের প্রধানমন্ত্রী হিসাবে তার এই অধিকারের জায়গা আছে যে কে এইরকম একটা সাংবিধানিক পজিশনে কিভাবে যাবে। তো তিনি সেই বডির একজন বিরোধী দলের নেতা। কেন বিরোধী দলের নেতা? তার কারণ হচ্ছে যাতে যে দলই ক্ষমতায় আসুক, গণতন্ত্রের সবচেয়ে সুন্দর হচ্ছে বিরোধী দল। সে বিরোধী দলের যিনি মুখ্য থাকবেন, মানে বিরোধী দল তো অনেকগুলো হয়, কিন্তু যে সবচেয়ে বেশি বিরোধী দলের যে সবচেয়ে বেশি বিরোধী সিট পায়, মানে হয়তো 4টে বিরোধী দল আছে একসাথে, কিন্তু এই নাম্বার বিরোধী দল সবচেয়ে বেশি সিট পেয়েছে বিরোধীদের মধ্যে, হ্যাঁ, তো তাকে বিরোধী দলের নেতা করা হয়। আর চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, কেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া? ধরে নেওয়াই হয় যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া খুব নিরপেক্ষ একজন ব্যক্তি, তার কমিটমেন্ট টু দ্য নেশন আছে, তার কমিটমেন্ট টু দ্য পার্টি বলে কিছু হয় না, হি ইজ কমিটেড টু দ্য নেশন। তাহলে বাকি দুজন কিন্তু রাজনৈতিক ব্যক্তি, তিনি কিন্তু রাজনৈতিক ব্যক্তি নয়। তাহলে কি হলো? একজন বিরোধী দলের নেতা, প্রধানমন্ত্রী এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, এরা মিলে একজনকে অ্যাপয়েন্ট করতো এবং ধরে নেওয়া হতো যিনি অ্যাপয়েন্টেড হয়ে এলেন
চিফ ইলেকশন কমিশনার, তিনিও এরকম চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার মতনই একটা নিরপেক্ষ চরিত্র তার মধ্যে থাকবে। সে কোনো দলের প্রতি কমিটেড হবে না, তারও পুরো কমিটমেন্টটা নেশনের উপর হতে হবে, দেশের জনগণের প্রতি সে কমিটেড, নট টু এনিবডি এলস। এটা ছিল 2024 সালে, সেটাকে চেঞ্জ করে দেওয়া হলো। কি করা হলো? বলা হলো মানে এই আইনটাকে ক্যাবিনেট থেকে পাশ করিয়ে একদম চেঞ্জ করে চলে আসা হলো। কিভাবে না, এবার থেকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এই নির্বাচনে মধ্যে যে 3 জনের কমিটি তার মধ্যে আর থাকবে না। তাহলে কে কিভাবে থাকবে? প্রধানমন্ত্রী থাকবেন যেমন তিনি ছিলেন, বিরোধী দলের নেতা থাকবেন যেমন তিনি ছিলেন, আর থাকবেন কে? প্রধানমন্ত্রীর মন্ত্রিত্বে তার একজন মন্ত্রী। ঠিক এই জায়গাটা থেকেই আমাদের সংবিধান যে নিরপেক্ষতার কথাটা বলেছে, এইখানে এসে সেই নিরপেক্ষতাটা ভেঙে যাচ্ছে। কেন? একজন ক্যাবিনেট মন্ত্রী, সে প্রধানমন্ত্রীর ক্যাবিনেটের মন্ত্রী, তাই না? আমাদের সংবিধানে ওটা প্রধানমন্ত্রীর ক্যাবিনেট। তো প্রধানমন্ত্রীর একজন ডেপুটি, আমি যদি ধরে নিই, কারণ একজন ক্যাবিনেট মিনিস্টার মানে তারই তো মিনিস্টার, সে প্রধান, এ একজন ডেপুটি, মানে যদিও এরা সব ক্যাবিনেট বলা হয় কিন্তু তার তো আন্ডারেই কাজ করে না। তো আমি বস, আমার একজন ম্যানেজার, তো ভয়েসটা তো একটাই। দুজন মিলে একজন, ভয়েসটা তো একটাই হবে। কিন্তু 3 জনের মধ্যে 2 জন যাকে মনোনীত করবে সেই হবে। এবার কি হলো, 3 জনের মধ্যে 2 জন এসে গেল একই দলের, একই মন্ত্রিসভার। বিরোধী দলের নেতা তার অবজেকশন জানাতে পারবে যে না, আমি এটাকে মানছি কি মানছি না, কিন্তু মানুক আর না মানুক এই দুজন, এটা কি অনেকটা হয়ে গেল কি, ওই যে নাম কষ্টে দেখানো, দেখো আমরা তো বিরোধী দলের নেতাও আছে, কিন্তু বিরোধী দলের নেতার কোনো বক্তব্য এর মধ্যে তেমন ভাবে থাকেই না। তার কারণে বিরোধী দলের নেতা যদি মনেও করে যে আমি একে, সে অবজেকশন জানাতে পারে বা সে বলতে পারে না আমি এনাকে মনে করছি না, কিন্তু ওই 2 জন যাকে মনে করবে সেই হবে। এটা একটা অদ্ভুত ব্যাপার। আমার যেটা মনে হয়েছে, এই যে ইলেকশন কমিশনারদের নিয়ে, চিফ ইলেকশন কমিশনার বা ইলেকশন কমিশনারদের নিয়ে এই যে বিস্তীর্ণ অঞ্চলে প্রায় সমস্ত রাজনৈতিক দলগুলো এক্সেপ্ট আজকে রুলিং পার্টি মানে বিজেপি ছাড়া প্রায় প্রত্যেকেই তার যে কাজকর্ম সেই নিয়ে ব্যাপকভাবে সমালোচনা হচ্ছে, ব্যাপকভাবে সমালোচনা হচ্ছে। মানে আজকে যিনি চিফ ইলেকশন কমিশনার আছেন এবং তার আগে যিনি ছিলেন এবং তার আগেও বেশ কয়েকজন ছিলেন, যারা, মানে এটা আমি বলতে চাইছি প্রায় ধরে নেওয়া যেতে পারে যে 2014 সালের পর থেকে এবং বিশেষ করে 2019-এর আগের থেকে এই বিষয়টা নিয়ে ভীষণভাবে আলোচনা চলছে যে একজন চিফ ইলেকশন কমিশনার, তিনি যে কমিটমেন্ট তার থাকার দরকার সেই কমিটমেন্টটা পাওয়া যাচ্ছে না। বর্তমানে আমরা আবার আলোচনা করবো যে বর্তমানে যিনি এসছেন তার ব্যাপারে তো আরো অনেক কিছু বলার আছে, কিন্তু তার আগেও যিনি ছিলেন, আমি কারোরই নাম করছি না, আমি তার পদ নিয়ে কথা বলছি, তার যে অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিস নিয়ে আমি মনে করলাম যে ঠিক আছে, বিরোধী দলের তো চাপ সৃষ্টি করার একটা ব্যাপার থাকে, বিরোধী দল সবসময় চেষ্টা করে যে যাতে সরকারি দল বিশেষ কিছু সুবিধা না পায় সেই নিয়ে চাপ সৃষ্টি করা, কিন্তু দেশের সাধারণ জনগণ যারা সকল নিরপেক্ষভাবে ব্যাপারটা দেখে, তাদেরও কিন্তু এই বিষয়ে ভীষণভাবে অবজেকশন হয়েছে এবং বেশ কয়েকজন মানে স্বনামধন্য ইন্ডিয়ান পার্সোনালিটিস যাদের আমরা সবাই চিনি, বহু লোক খুব পরিষ্কারভাবে বলেছে যে এটা ঠিক হচ্ছে না, কেন কোনো একটি দলের দ্বারা গাইডেড। এবং আমার সবচেয়ে বেশি অবাক লাগলো, ভেরি রিসেন্টলি একজন সংসদ, তৃণমূল কংগ্রেসের সংসদ অফকোর্স, সে একটা অদ্ভুত কথা বলেছে যেটা খুব লজ্জাজনক, গণতন্ত্রের জন্য খুব লজ্জাজনক। বলেছে যে চিফ ইলেকশন কমিশনার তিনি যে নির্বাচন সদনে বসেন সেখানে বসারই তো ওনার দরকার আর নেই, ওনার উচিত হচ্ছে বিজেপির যে হেডকোয়ার্টার আছে সেই হেডকোয়ার্টারে গিয়ে বসার।
মানে এত চাচাছোলা এই কথাটা, যে এটা খুব লজ্জাজনক যে উনি ডাইরেক্টলি বললেন যে তিনি তার নিরপেক্ষতা এতটাই হারিয়েছেন যে তাকে বিজেপির একজন নেতা, বিজেপির একজন ক্যাডার, বিজেপির একজন কর্মী যে কোনো কিছু বলা যেতে পারে। উনি অবশ্য কথাটা আমি যেভাবে বলছি ওইভাবে বলেনি, কিন্তু যেভাবে বলেছে তার মানেটা কি তাই দাঁড়ায়। এখন স্বভাবত বিজেপি বলতে পারে যে বিরোধী দলের লোকেরা তো এরকম বলবেই, না বিরোধী দলের লোক হলে বলবে কেন, তাহলে এর আগে বলা হয়নি কেন? যখন বিজেপি ক্ষমতায় ছিল, যখন বিজেপি ক্ষমতায় ছিল না 2014 সালের আগে, বা যখন বিজেপি ক্ষমতায় ছিল বাজপেয়ীজির সময়, তখন তো নির্বাচনের সময় এই কথাগুলো কখনো উঠতো না। ইলেকশন কমিশনকে কখনো কি এত অ্যাকিউজ করেনি। দীর্ঘদিন ধরে 1952 সাল থেকে 2014 সাল পর্যন্ত যতগুলো ইলেকশন হয়েছে বিভিন্ন রাজ্যে এবং কেন্দ্রে, তখন যে যখন বিরোধী দলে ছিল সে কিন্তু ইলেকশন কমিশনারকে নিয়ে এত কিছু বলেনি। হ্যাঁ বলেছে, অনেক জায়গায় গায়ের জোরে হয়েছে, ইলেকশন কমিশনার ফেল করেছে, দেখতে পাইনি, কিন্তু ইলেকশন কমিশনার নিজে পক্ষপাতী দুষ্ট এই কথাটা কিন্তু বলতো না। বিজেপি রুল করেছে যখন বাজপেয়ীজির সময়, তখনও বলেনি, কংগ্রেস রুলের সময়ও বিজেপি এতটা বলেনি, বলেছে কিন্তু এরম ভাবে বলে। আজকে যেটা হচ্ছে সেটা একটা লজ্জাজনক কাজ হচ্ছে। মনে হচ্ছে না যে কোনো সাংবিধানিক নিরপেক্ষতা আর বজায় থাকছে, গাইডেড বাই সাম পার্টি। মনে হচ্ছে এরকম যে সেই পার্টি যেভাবে বলছে সেইভাবে করছে। 2024 ইলেকশনের আগে আমরা এটা দেখেছি, যে যেটা একটু আগে তুই মেনশনও করলি, যে টপ শট অফ বিজেপি, তারা যে গুড কন্ডাক্টটা চলে ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাওয়ার পর, তারা অনেক জায়গায় রুলটাকে ভায়োলেট করছিল, কিন্তু তাকে আটকে দেওয়া, তাকে বিরোধিতা করা, তাকে শোকজ করা, তাকে সাসপেন্ড করা কয়েক ঘন্টার জন্য বা কয়েকদিনের জন্য, এগুলো কোনোটাই আমরা দেখিনি, কিন্তু বিরোধী দলের লোকদের প্রতি সেটা আমরা বারবার দেখেছি। আমার এখানে একটা খুব অদ্ভুত জিনিস মনে হয় যে কেন তারা পারে না। সংবিধান তো তাকে ওই অধিকারটা দিয়েছে, তাহলে সংবিধান যদি অধিকারটা দিয়ে থাকে, সংবিধান কেন সেই অধিকারটাকে ওনারা কেন ঠিক মতন ব্যবহার করতে পারছেন না? এখানেই ওই প্রশ্নটা এসে দাঁড়ায় যে আমি যদি তোমারই লোক হই, তাহলে তোমার বিরোধিতা তো আমি করবো না। এখন আর নিরপেক্ষতা নেই, আমি তোমারই লোক। কিভাবে আমি তোমারই লোক? কেন তোমার দ্বারাই আমি নির্বাচিত, তোমার দ্বারাই আমি প্রতিষ্ঠিত। আর এর আগে আমি যে কাজগুলো করেছি আমার অতীত যদি দেখা যায়, যেমন এখন বর্তমান যিনি চিফ ইলেকশন কমিশনার, তিনি গুজরাট মন্ত্রিসভায় যখন নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার, অমিত শাহ যখন ছিলেন, ওখানকার স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন, তখন তিনি তার ক্যাবিনেট মিনিস্ট্রির মধ্যে তিনি একজন ভালো আমলা ছিলেন, উচ্চ পদে আসীন একজন আমলা ছিলেন। তো দীর্ঘদিন ধরে কে বস ছিল? তারাই ছিল বস। আজকে আবার যখন উনি এখানে স্থলাভিষিক্ত হয়েছেন, তখন বস তখন তিনি আর বুঝতে পারছেন না যে তার অ্যাকচুয়াল বস হচ্ছে রাষ্ট্রপতি। দে ক্যান ইলেক্টেড বাট অ্যাপয়েন্টেড বাই রাষ্ট্রপতি। কিন্তু কমিটমেন্ট তো আমি যদি দীর্ঘদিন ধরে কোথাও একটা কমিটেড থাকি, তো আমি খুব তাড়াতাড়ি সেই কমিটমেন্টটা ভুলতে পারি না। তো আজকের এই জায়গাটা এসেছে, সেই জন্যই এত বিরোধিতা হচ্ছে। এটা দুর্ভাগ্যজনক, এটা খুব দুর্ভাগ্যজনক। কারণ গণতন্ত্র বেঁচে থাকে নির্বাচন। সারা পৃথিবীতে যে কটা দেশ গণতান্ত্রিকভাবে রাষ্ট্র শাসন হচ্ছে, প্রতিটা দেশেই নির্বাচনটা একটা মানে মুখ্য জায়গা। সেই ঠিক করে দেয় যে আগামী দিন কিভাবে এই গণতন্ত্রকে বাঁচিয়ে রাখা হবে। যদি নির্বাচন কমিশন এরকম পুরো ব্যাপারটা, সংবিধানে অনেকগুলো এরকম পজিশন আছে এবং প্রায় সবকটাকেই আমরা এখন আর দেখছি যে নিরপেক্ষতা বজায় থাকছে না, যা হচ্ছে এখনো নিরপেক্ষ বজায় থাকছে না। মানে শুধু ওনাকে দোষ দিয়ে লাভ নেই, আমরা এর আগে চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকেও দেখেছি যে আমরা একটা সময় সে বসেছিল, একটা সময় চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিল, ছেড়ে দিয়ে কয়েকদিনের মধ্যে সে রাজ্যসভায় মনোনীত হয়ে গেলেন। He was a very respected judge. ছিল, তো রাজ্যসভায় হয়ে গেলেন। এখন বিচারপতিদের কাছে সেম নিরপেক্ষতা আমরা আশা করি। তো সিটিং
জাস্টিস অফ হাইকোর্ট, হুম। তিনি মানে রিটায়ারমেন্টের আগে ভলেন্টারি রিটায়ারমেন্ট নিচ্ছেন, তিনি কোন একটি দলের হয়ে এ করবেন, ইলেকশনে দাঁড়াবেন বলে। তার মানে যেদিনকে উনি মানে নিচ্ছেন, ওনার কাছ থেকে অবসর নিচ্ছেন, তিনি বলছেন তার আগে থেকেই তিনি ওই দলের লোকজনের সাথে কথা বলছিল, ওই দলের লোকজনও তার সাথে কথা বলছিল। আমি অভিজিৎ গাঙ্গুলির কথা বলছি, নিজে নিজে স্বীকার করেছেন এটা। তো একজন বিচারপতি নিজে স্বীকার করে যে বিচারপতির আসনে বসে কোন একটি রাজনৈতিক দলের লোকের সাথে কথাবার্তা বলেন, তো এগুলো এই 2014 পর থেকে আমরা খুব ব্যাপকভাবে দেখতে পাচ্ছি। এর আগে যদি হয়েও থাকে, কোথাও কোথাও হয়ে থাকে, কিন্তু একটা লজ্জা ছিল, যে ভেতরে ভেতরে ছিল, হয়তো প্রত্যেকের তো একটা কমিটমেন্ট থাকে, কোনো না কোনো যখন নির্বাচনে সে অংশগ্রহণ করে তখন কোনো না কোনো একটা দলকে সে ভোট দেয়, বা যদি সে নোটাতেও ভোট দেয় তাহলে তো তার একটা তো এইটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু যখন তুমি পদে বসে পড়লে, ওই মুহূর্ত থেকে তুমি আর কারোর প্রতি কমিটেড হতে পারো না, আদার দ্যান টু ইয়োর নেশন। তো এটা এখন খুব শেমফুল, মানুষ এটা এখন বুঝতে পারছে, এবং এটা ব্যাপকভাবে বুঝতে পারছে। এটা এখন কিন্তু যতই গদি মিডিয়া যতই এটাকে নিয়ে চেপে দেওয়ার চেষ্টা করছে, বিভিন্ন রকম ভুলভাল কথা বলছে, কিন্তু মানুষের বুঝে গেছে যে এরা আর নিরপেক্ষ নেই। তো এটা নিয়ে কন্টিনিউশন আমি নেক্সট সেগমেন্টে আসতে চাইছি। সো চণ্ডীগড় মেয়র ইলেকশনস ধরে নাও, we saw that fraudulently বিজেপিকে জেতানো হচ্ছিল ফর লেটস সে লাকিলি আনলাকিলি সিসিটিভি ফুটেজে পুরো ব্যাপারটা ধরা পড়ে, সুপ্রিম কোর্ট নিজের হাতে কেসটা নেয় অ্যান্ড তারা ভার্ডিক্ট দেয় যে না, এটা একদমই ভুলিয়ে, তারা যা যা স্টেপস নেওয়া উচিত সেগুলো নেয়। সেম ওয়ে একটা পিআইএল ফাইল হয়, যে হরিয়ানা কোর্ট বলে যে আপনাদের ভোটারের বা ব্লকসে যেখানে ভোট পড়ছে ইভিএম মেশিনে, এইটার সিসিটিভি ফুটেজ পাবলিক করুন আপনারা, আর পাবলিককে দেখাতে হবে কি হচ্ছে কি না হচ্ছে, বিকজ দেওয়ার লট অফ অ্যালিগেশনস কে ভোটার বেড়ে যাচ্ছে, অগেন চুরি হচ্ছে, অনেক রকমের অ্যালিগেশন ছিল। তো হরিয়ানা হাইকোর্ট বলে যে তোমরা সিসিটিভি ফুটেজটা পাবলিক করো, তাহলে ওটাকে বেসিক্যালি প্রুভ হয়ে যাবে যে কিছু ভুল হয়নি, যদি তোমরা কিছু ভুল না করে থাকো। ওভারনাইট সেন্ট্রাল গভর্নমেন্ট চেঞ্জেস দ্য রুলস, again favoring the BJP, correct? এটা দেখতে 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 we come to Maharashtra elections as well. আর 2024 লোকসভাতে তো অনেক হয়েছে, যেটা স্টিল অনগোয়িং কেসেস, রাইট? Maharashtra elections এ Rahul Gandhi from Congress raises certain questions. Overnight voters কি করে বেড়ে যাচ্ছে, just not a few numbers but in lakhs, and for this everything is being asked to the election commission কে আপনাদের আন্ডারে এসব কি করে হচ্ছে, এটা আমাদের অ্যালিগেশন, আমাদের কাছে এই এভিডেন্স আছে, আপনারা আমাদের ট্রান্সপারেন্টলি ক্লিয়ার করুন ব্যাপারটা। বাট রাদার দ্যান দ্য ইসি আনসারিং টু দ্য অপোজিশন পার্টি বা যারা অ্যালিগেশনস করছে, সিভিল সোসাইটি মুভমেন্টস বলে যারাই করছে অ্যালিগেশনসগুলো, দ্য বিজেপি ইজ কামিং টু সেভ দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তো ফর এক্সাম্পল রাহুল গান্ধী যখন মহারাষ্ট্রের ব্যাপারে কথা বা অ্যালিগেশনস বা কোয়েশ্চেন্স করছিল, Devendra Fadnavis, who's the current CM of Maharashtra, he came up with his defense for the Election Commission of India. So এটা একটা হাস্যকর ব্যাপার হয়ে গেছে যে BJP is being the spokesperson of Election Commission of India when they are supposed to be basically independent body under the constitution, right? So why is a political party defending the Election Commission today? এটা আমি একটু কন্টিনিউশন তোমাকে জিজ্ঞেস করছি, because I want to know in details ke is the Indian democracy or the voters' rights being manipulated behind closed doors? অন্য কেউ ডিসাইড করছে? একদম একদম। এই প্রশ্নটা আজকে তোর কাছে এসছে, এই প্রশ্নটা আজকে আমাদের সমস্ত মানুষ, শিক্ষিত সমাজের কাছে এই প্রশ্নটা কিন্তু বহু লোক করছে, যে নিরপেক্ষতা কোথায়? একটু আগে আমরা যেটা বলছেন, নিরপেক্ষতা কোথায়? এবার ঘটনাটা হচ্ছে যে ইলেকশন কমিশনার বা ইলেকশন কমিশনের বিভিন্ন রাজ্যে যারা আছে তারা নিরপেক্ষতা হারিয়েছে, এটা নিয়ে দ্বিমত করার কিচ্ছু নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তারা নিরপেক্ষতা হারিয়েছে কেন? কারণ তাদেরকে কোনো না কোনোভাবে, আমি বলছি না সবসময় ভয় পাচ্ছে, শুধু ভয় নয়, ভয় ছাড়াও আরেকটা ব্যাপার থাকে, যে আমার বর্তমান সুবিধা এবং ভবিষ্যতের সুবিধা, ওকে, এটা একটা আছে।
আর আমার এটা বললে খুব শুনতে একদমই খারাপ লাগবে, এটা খুব বিতর্কিত কথা, দীর্ঘ দিন ধরে একটা জিনিস কিন্তু এসে গেছে, সেটা হচ্ছে যেভাবে আমাদের এই ঘৃণার পরিবেশ তৈরি করেছে, আই এগ্রি, হ্যাঁ, যেভাবে ঘৃণার পরিবেশ তৈরি করেছে, এক সম্প্রদায়কে আরেক সম্প্রদায়ের বিরোধী তৈরি করেছে, একটা সম্প্রদায়কে সবকিছুর মূলে, দেশের যা কিছু খারাপ তার মূলে হচ্ছে একটা সম্প্রদায়। এই বলতে বলতে হ্যামারিং করতে 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 আমরা যারা একটি সম্প্রদায়ের মধ্যে আছি, অপর দিকে যে সম্প্রদায়টা আছে তাদের প্রতি আমাদের ঘৃণা বেড়ে গেছে। আমি যে পজিশনেই থাকি, একটা লোক ভীষণ শিক্ষিত, খুব হাইলি এডুকেটেড যে পার্সন, একজন ডক্টরেট করা কোনো একজন আমি বলতে পারি অধ্যাপক, একজন স্বনামধন্য ডাক্তার, খুব বড় একজন টেকনোক্র্যাট বা আইএস আইপিএস লেভেলে দীর্ঘদিন কাজ করেছে, বড় বড় আমলা, তাদের শিক্ষার অভাব নেই, কিন্তু তাদের মধ্যেও কোথাও একটা ধর্ম এমন ঘিরে ধরেছে যে তাদেরও কখনো কখনো মনে হচ্ছে আর কি, যে আমার ধর্মকে বাঁচানোর জন্য এই দলটাকেই দরকার। তো আমার কমিটমেন্ট ওই দলের প্রতি হয়ে যাচ্ছে, আমি নিরপেক্ষতা যাই থাকুক, আমি নিরপেক্ষতার চেয়ারে বসে আর নিরপেক্ষ থাকতে পারছি না। প্রপাগান্ডাকে এত করে ফিট করে এমন ভাবে প্রপাগান্ডা হয়েছে যে ওই ইডিয়েটের মতন একটা কথা একটু কয়েকদিন আগে বললো যে হিন্দুদের বলছি কেউ কাশ্মীরে যাবেন না। আমি শুনে ভাবলাম যে ভারতের সংবিধানে এইরকম বড় হেট স্পিচ, ভারতের একটা অঙ্গরাজ্য কাশ্মীর, সেখানে জনসংখ্যা বেশি মুসলিম, অস্বীকার করার নেই, সেইখানে বলা হচ্ছে যারা হিন্দু তারা যাবেন না, জম্মুতে যান, আর আপনাদের যদি সৌন্দর্য দেখতে হয় আপনারা উত্তরাঞ্চলে যান, আপনারা হিমাচলে যান, আপনারা কাশ্মীরে যাবেন না। এরপরে কোন দিন শুনবো আমি পশ্চিমবঙ্গে থেকে, আমাকে বলবে শুনুন মালদা মুর্শিদাবাদে আর নদিয়ার কিছু জায়গায় প্রচুর মুসলিম থাকে, মালদা মুর্শিদাবাদে আপনি হিন্দু তো যাবেন না। এই যে অসভ্যতা, শুধুমাত্র ভোটে জিতবো কিভাবে, ভোটে জেতার জন্য এসব কথা বলা হচ্ছে। মানে আমরা শুধু হিন্দু বুঝি আর কিছু বুঝি না, আর হিন্দুর জন্য এটা সমস্ত মেকি হিন্দুত্ব, এরা হিন্দুই না। হিন্দু মানে ধর্মে কখনো অন্য কোনো ধর্মকে ঘৃণা করতে শেখায়নি, কোনোদিন শেখায়নি। হিন্দু ধর্ম হচ্ছে সারা পৃথিবীতে সব ধর্মের থেকে সবচেয়ে বেশি উদার। হিন্দু ধর্মের মতো উদারতা অন্য কোনো ধর্মে নেই। এখানে বৈষ্ণব এবং শাক্তরা একসাথে থাকে। তখনও তাই নিয়ে মা কালীর সাথে চৈতন্যদেবের লড়াই কোনোদিন আমরা দেখিনি। মা কালীর সাথে চৈতন্যদেবের লড়াই হয় না। আমি মা কালীর ভক্ত, তুই চৈতন্যের ভক্ত, তার তুই আর আমি মারামারি করবো না, কারণ চৈতন্য বড় না মা কালী বড়, আমরা করবো না। এই অসভ্যগুলো শুধুমাত্র ক্ষমতায় আসার জন্য হিন্দু ধর্মের প্রতি এমন মেকি হিন্দুত্বর প্রচার করেছে যে এটা এফেক্ট করেছে অনেক কম শিক্ষিত মানুষের মধ্যে, খুব বেশিভাবে অনেক শিক্ষিত মানুষের মধ্যে পড়েছে। তো এইটা কিন্তু শুধুমাত্র যে আমি একটা ভবিষ্যতে ভালো পথ পাবো বলেই করছি তা নয়, আমার ভেতরেও কোথাও একটা, আমি স্বীকার করি আর না করি, ভেতরেও কোথাও একটা আমার ধর্ম আমাকে এইগুলো করছে যে এই দলটাকে যদি আমি বাঁচিয়ে রাখতে পারি, কারণ এই দলটাই বলেছে আমরা ঠিক থাকবো, না হলে ওই যে মিথ্যে প্রচার আর কিছুদিনের মধ্যে এটা মানে পশ্চিমবঙ্গ পাকিস্তান হয়ে যাবে, কারণ এখানে জনসংখ্যা বেশি। মানে একেবারে মানে যদি স্বাভাবিক হিসাবেও ধরি, আগামী 500 বছরেও ভারতবর্ষ কোনোদিন মুসলিম রাষ্ট্র হবে না। তার কারণ হচ্ছে জনসংখ্যা ওইভাবে বাড়ে না, জনসংখ্যা বাড়ে না। এরা যেভাবে ভাবে, মূর্খরা ভাবে সবাই মূর্খ, অশিক্ষিতরা ভাবে সবাই অশিক্ষিত। গ্রিক দার্শনিক প্লেটো একটা কথা বলেছিল, ইন ডেমোক্রেসি ইফ ইউ ক্যানট পার্টিসিপেট দেন ইউ উইল বি রুলড বাই দ্য ইনফেরিয়র। কারেক্ট। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আপনি যদি উদাসীন থাকেন তাহলে আপনি মূর্খের দ্বারা শাসিত হবেন। এই যে আমাদের এখন সময়টা চলছে না, আমরা বিভিন্ন রাজ্যে এবং কেন্দ্রে মূর্খের দ্বারাই শাসিত হচ্ছি। মানুষ ভাবছিল, কিছু মানুষ ভেবেছিল যে আমাদের এইসব রাজনীতি ভালো জায়গা না, বাজে লোকেরা করে, ডার্টি পলিটিক্স এ ভেরি ডার্টি জায়গা, এখানে আমাদের জায়গা না, আমরা
শিক্ষিত, আমরা একটু কালচারড, আমরা একটু ভালো গান বাজনা শুনবো, ভালো সিনেমা দেখবো, একটু ল্যাভিশলি লাইফ লিড ভালো করা। সিনেমা দেখবো, গান হ্যাঁ। বাজনা শুনবো, নিজের জীবনটাকে একটু বছরে 1-2 বার বেড়াতে যাবো, একটু বেশি পয়সা হলে বিদেশ ঘুরবো, আর এই যারা যা করছে করুক, আমি তো ভালো আছি। হুম হুম, এরা বোঝেনি শাসক, এর আগের এপিসোডে আমরা কথাটা বলেছিলাম, কারেক্ট। সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানো যাওয়ার পর্যন্ত সমস্ত কিছু পলিটিক্স। গাইডেড অ্যান্ড রুলড বাই দ্য পলিটিশিয়ানস। পলিটিক্স। হুম। আর আপনারা যদি সেইটাকে অ্যাকসেপ্ট না করতে পারেন, তাহলে এটাই হবে। এই যে বিজেপি কেন, প্রশ্নটা ছিল না, বিজেপি কেন মানে ইলেকশন কমিশনারকে যে কথা বলার কথা সেই কথা না বলে কেন বিজেপি তাদের ডিফেন্স করতে নেমেছে, তার একটাই কারণ হচ্ছে, বাড়ির প্রভু ভিত্ত কোনো ভুল কাজ করে আর পাশের বাড়ির লোক এসে বলে যে তোমার ভিত্ত এই কাজটা করছে, এটা ভুল কাজ, তখন প্রভু ভিত্তকে না বকে সে ভিত্তকে বাঁচানোর জন্য সে পাশের বাড়ি বলে করেছে, বেশ করেছে করেছে, আপনারা কিছু করার থাকলে করে দেখান। হুম। এটা খুব ন্যারো সেন্সে আমি কথাটা বললাম, কারেক্ট। হ্যাঁ। শুনতে ভালো লাগবে না কথাটা, কিন্তু এখন এরা ভিত্ত, প্রভু বাঁচাচ্ছে ভিত্তকে। তুমি এই কথাটা বলছিলে, আই জাস্ট ওয়ান্টেড টু অ্যাড সামথিং। এই যে আস ভার্সেস দেম যে ন্যারেটিভটা চলে, যে 80% আর তারা 20%, এই 20% 80%কে কভার করে নেবে ইন দ্য কামিং ইয়ার্স। আই থিঙ্ক পিপল হ্যাভ বিন সো ইগনোরেন্ট, আর তারা হয়তো পড়াশোনা করে না বা এইসব ব্যাপারে চর্চা করে না বলে তাদের যা বলা হয় তারা মেনে নেয়। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, যেটা আমরা লাস্ট এপিসোডেও কভার করেছি। হোয়াট পিপল ফেল টু আন্ডারস্ট্যান্ড, আমি যদি ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, দের ইজ আ সার্টেন হিস্ট্রি। কারা এখানে ট্রেড করতে এসেছিল, এখানে বসবাস কেমন ছিল, তারপর এখনকার ডেমোগ্রাফিক কি, জিওগ্রাফি কি। পিপল ইউজুয়ালি ডোন্ট স্টাডি অ্যাবাউট অল দিস, দে ডোন্ট কেয়ার অলসো, রাইট? কি কত প্রাচীনকালে কি হয়েছে আমাদের বয়ে গেছে, ওরা একটু ইন্ডিপেন্ডেন্স পড়ে নেয়, মানে ব্রিটিশ করে বা মুঘল এম্পায়ার পড়ে না, ওটা নিয়েও এখন তো ডেফিনেটলি অনেক এদিক ওদিক সবাই গিয়ে ডিগিং করছে। যাই হোক, সো আই ফিল পিপল হ্যাভ বিন সো ইগনোরেন্ট অ্যাবাউট দিস, যে তাদের যা মিস ইনফরমেশন আবার বলানো হচ্ছে, they have agreed it. That's why I think this propaganda works also, because people don't care at the end of the day. What you were mentioning, যে আমরা lavishly আছি, so we'll stay away from all of this as long as it's not touching us, আমরা ঠিক আছি। তো আমি শেষ মতন এখন একটু বিহারের ব্যাপারে আলোচনা করতে চাই। বিহারে আমরা এখন কারেন্টলি দেখছি এসআইআর হচ্ছে, স্পেশাল ইন্টেন্সিভ কি বলে রিভিশন। তো আমরা জানি স্পেশাল রিভিশন ইউজুয়ালি এভরি ইয়ার হয়, মানে ভোটারদের কারা আছে কারা নেই পুরো একটা রিভিশন করে আপডেট করার জন্য ভোটার লিস্টগুলো, রাইট? বিহারে এখন ইলেকশন আসতে চলেছে, হট করে ইলেকশন কমিশন এটা চাইছে যে 1 মাসের মধ্যে পুরো রিভিশন করে, অ্যাপারেন্টলি দে অ্যালেজ দ্যাট, যদিও 6 মাস আগে রিভিশন আরেকটা নতুন লিস্ট এসেছে, তারপর আবার তারপরও 6 মাসের মধ্যে আবার নতুন রিভিশন। কারেক্ট। হ্যাঁ, তো ওরা বলছে যে আমাদের সোর্সেস, তো সবাই এটা নিয়ে খুব হাস্যকর ব্যাপার ছিল, বলছে তাদের সোর্সেস তাদের বলেছে যে বিহারে হট করে অনেক মায়ানমার, বাংলাদেশি, নেপালি ভোটার্সরা বেড়ে গেছে, যারা ফরেন ভোটার্স বলে, ইন্ডিয়ান সিটিজেন বলে তারা ভোট দিতে আসছে। তো এটা নিয়ে তো অনেক প্রশ্ন তো হয়েছে। হোয়াট ইজ ভেরি ফানি টু মি ইজ কে দ্য বর্ডার্স আর কন্ট্রোলড বাই দ্য হোম মিনিস্ট্রি। তারা এত বছর কি করছিল? লাস্ট 10-11 ইয়ার্স দে ওয়ার রুলিং দ্য কান্ট্রি, রাইট? যদি এত ফরেন ভোটার, ইলেকশন কমিশন যেটা বলছে যে এত নাম্বারসে বেড়ে গেছে, তাদেরকে সেক্লুড করে দেওয়া, তাদেরকে বেচে ইয়ে করে দেওয়া, লাইক ইটস ভেরি সারপ্রাইজিং টু বি যে হোম মিনিস্ট্রি আন্ডার 11 ইয়ার্স এসব হয়েছে অ্যান্ড দে হ্যাভ নট ডান এনিথিং, বাট অ্যাজ সুন অ্যাজ বিহার ইলেকশন ইজ কামিং ওরা এই মুভটা করলো। আর খুব ফানিলি আমি যখন বিহারের ব্যাপারে পড়ছিলাম, একজন জার্নালিস্ট আছে অজিত অঞ্জুম বলে, তুমি চেনো, উনি একজন ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট, ইউটিউবে তার চ্যানেল চলে। সো হোয়াট হি ডিড, হি ওয়েন্ট টু আ ব্লক, বিহারে গ্রাউন্ড রিপোর্টিং করতে একটা ব্লকে ঢুকে যান। ওখানে যেখানে ফর্ম দেওয়া হচ্ছে, নেওয়া হচ্ছে, যা যা বিএলওস বিডিওসদের সাথে উনি কথাবার্তা বলেন, আর এটা সব ওনার ক্যামেরায় ক্যাপচার হয়। ওখানে দেখা গেছে উনি এন্ট্রেন্সের আগে ওখানে দেখলেন যে বোর্ডে লেখা আছে যে ইলেকশন কমিশন কি কি ইনস্ট্রাকশনস দিয়েছে। আর আমি চাইবো মানে ভিউয়ার্সদের জন্য যারা আমাদের আজকে ভিডিও দেখছে, তাদের জন্য আমি কমেন্ট সেকশনে একটা লিঙ্ক দিয়ে দেবো যে কোথায় এই ভিডিওটা দেখতে পারেন। ইজ ডান ভেরি সলিড গ্রাউন্ড রিপোর্টিং যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। তো যখন বিএলওস ভিডিওসদের সাথে ইন্টারভিউ হচ্ছে, ওদের কথায় ইলেকশন কমিশনের কথা অ্যাবসলুট কন্ট্রাডিকশন। ইলেকশন কমিশন বলছে আমরা যার বিএলওসরা বাড়ি বাড়ি যাবে, দুটো দুটো করে ফর্ম দেবে, অ্যাকনলেজমেন্ট স্লিপ দেবে। যখন বিএলওসদের জিজ্ঞেস করছে তোমরা কি এটা করছো, ওরা বলছে না আমাদের কোথায় এত ফর্ম কালেক্ট হয়েছে, এত আমরা করতে পারিনি, আর এত দিনের মধ্যে এত গরম চলছে, আমরা খুব কষ্টে রয়েছি, বাড়ি বাড়ি যেতে হচ্ছে, অ্যাকনলেজমেন্ট। তারপর জিজ্ঞেস অ্যাকনলেজমেন্ট স্লিপ দিচ্ছ, বলছে না এমনি কিছু না। তো তারপর ইলেকশন কমিশনে অনেক প্রেস নোটিসেসও
বেরিয়েছে, রাইট? Everything is very contradictory. So Bihar is basically on ground absolute chaos. Look, voters don't know what they want to do, what they have to do, right? So এইসব যখন হয়েছে, he made around 6-7 videos, I guess, আমি লাস্ট যা দেখলাম, and then suddenly a video comes up of Ajit Anju saying কে আমার নামে FIR করা হয়েছে, সরকারি কাজে বাধা দেয়। কারেক্ট। তো আমি দেখে আমার এত হাসি পাচ্ছিল ওটা দেখে, যে বেসিক্যালি হি ওয়াজ ডুইং গ্রাউন্ড রিপোর্টিং, রাইট? ইজ আ জার্নালিস্ট, সত্যি কথা তো দেখাচ্ছিল সবাইকে। Is the election commission so scared because a journalist was showing the report, the facts of what the ground report is, right? তুমি যদি এই রিপোর্টটা, তুমি যদি সত্যি একজন একটা বডি হতে যারা চাইতো যে ইলেকশন আর ভোটার্সদের রাইট সিকিউর করা হোক, তুমি ওই ভিডিওটা যদি দেখে থাকো, তাই তুমি অ্যাকশন নাও যে আমাদের ইনস্ট্রাকশনে বিএলও বিডিওসরা কাজ করছে না। বাট দে ডিডন্ট ডু দ্যাট, দে রিপোর্টেড আ এফআইআর। লাইক আই এম ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড ওভার হিয়ার ইজ কি এত কিছু হয়ে যাওয়ার, পুরো প্রসিজার হয়ে যাওয়ার পরও হু ইজ প্রোটেক্টিং দিস ভোটার্স, আর বা ডেমোক্রেসি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এখন ইলেকশন কমিশনের আন্ডারে, হু আর সাপোজ টু বি দ্য পিলার অফ দ্য ভোটার্স, ওয়্যার দে প্রোটেক্ট অ্যান্ড মেক শিওর দ্য ভোটার্স আর আমাদের ডেমোক্রেসিতে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক। বাট দ্যাটস নট হ্যাপনিং রাইট নাও। মানে এখানে এটা দুটো পার্টে আমি উত্তরটা নিশ্চয়ই। করব। প্রথম পার্টে যেটা উত্তরটা করব, যে প্রথমেই যেটা উত্তরটা করব সেটা হচ্ছে এই যে সোর্স বলছে যে প্রচুর ইনফিল্ট্রেট হয়েছে, কারেক্ট। এই সোর্সটা কি? আমি এখন সোর্সটাকে একটা নাম দিয়েছি, গোমূত্র। গোমূত্র কি? গোমূত্র বলতে নর্মাল ভাষায় হচ্ছে গরুর মূত্র। এখানে হচ্ছে গোমূত্র হচ্ছে গদি মিডিয়ার সূত্র। গদি মিডিয়ার সূত্রকে এখন বলছি গোমূত্র। কিভাবে? পাকিস্তানের লাহোর, করাচি, ইসলামাবাদ সব ধ্বংস করে দখল করে নেওয়া হয়েছে। বলছিল কি? সব সূত্র। কারেক্ট, সোর্সেস। হ্যাঁ, তো এই সূত্রগুলো কারা সেটা কেউ বলবে না, সূত্রটা কারা, কিন্তু বলবে আমরা সূত্রের মারফত জানতে পেরেছি। পশ্চিমবঙ্গে যখন এই অভয়াকাণ্ড নিয়ে চলছিল, তখন এই গোমূত্র যারা আর কি, মানে গদি মিডিয়ার সূত্র যারা, তারা কি বলছিল? সিবিআই এর সূত্রে আমরা জানতে পেরেছি, অমুকের সূত্র আমরা জানতে। ওই সূত্রটা বলার একটা হচ্ছে, রাইটস হচ্ছে যে সোর্সটা কি আমরা কখনো জানাবো না, কিন্তু আমাদের সোর্স বলছে। সেই সোর্সটা কেউ কোনো সোর্সই বলেনি, ওদের সিবিআই থেকে কোনো কিচ্ছু বলেনি, ওরা ওটাকে নিজেদের কথাগুলোকে সিবিআই এর সূত্র ধরেছে। এবং সিবিআই বলতে পারে ভাই আমরা তো কেউ বলেনি, বলে আপনাদের কোনো একজন লোক বলেছে, তার নাম তো আমরা বলবো না। কারেক্ট। তো এগুলো হচ্ছে গোমূত্ররা যে সূত্রগুলো বলে। এই সূত্রতে যেমন পাকিস্তানের মানে পাকিস্তান একদম এক রাত্রের মধ্যে ধ্বংস করে আমরা প্রায় নিয়ে নিয়েছিলাম, মানে পাকিস্তান বলে কিছু নেই ইতিহাস, মানে আর ভূগোলের পাতায় পাকিস্তান আঁকাই যাবে না আর কোনোদিন, কারণ ওটা নেই আর কি। তেমনি এখানেও এসে এই সোর্স কাজে করছে। তো এই সোর্সগুলো যখন দুর্বৃত্তকে কিছু ছল নিতে হয়, তো নাহলে দুর্বৃত্ত ছল না করলে কি করে করবে? এগুলো হচ্ছে একটা ছল, যে ইনফিল্ট্রেট হয়েছে। 6 মাস আগে ছিল না, 6 মাসের মধ্যে এত ইনফিল্ট্রেট হয়েছে, তোমরা মূর্খরা কি করছিল ওখানে বসে? বর্ডার কি করে? এরকম যদি ইনফিল্ট্রেশন হয়ে থাকে, তাহলে অমিত শাহ প্রথম রিজাইনেশন জমা দেওয়া উচিত, যে অ্যাবসোলুট ফেলিওর। কেন বর্ডার প্রোটেক্টেড বাই দোজ হু আর দ্য বর্ডার প্রোটেকশনে যারা যারা আছেন, এবং নট অনলি দ্যাট, 50 এখন বর্ডার থেকে 50 কিলোমিটার পর্যন্ত তাদের রুলের আন্ডারে চলে এসছে। তারপরে যদি এইভাবে ইনফিল্ট্রেট হয়ে থাকে, তাহলে সবটাই হচ্ছে তার দোষ, হোম মিনিস্টারের দোষ। এটা অ্যাকচুয়ালি কিচ্ছু না, এটার পেছনে উদ্দেশ্যটা একদম কেন এটা হঠাৎ করা হচ্ছে। 2024 ইলেকশনে ভারতবর্ষে 97 কোটি ভোটার ছিল, ঠিক আছে? 97 কোটি ভোটারের মধ্যে 64 কোটি ভোটার ভোটদান করলো। এই যে 64 কোটি ভোটদান করলো, তার মধ্যে বিজেপিকে ভোটদান করেছে 23 কোটি ভোটার। 97 কোটি ভোটার, 64 কোটি প্লাস প্রত্যেকটাই আরো কয়েক লক্ষ আছে, লক্ষগুলোকে বলছি না। 97 কোটি ভোটার 64 কোটি ভোট দিল, আর বিজেপিকে ভোট দিল 23 কোটি। পার্সেন্টেজ কত? 36%। ঠিক আছে? যদি 36% ভোট বিজেপি পেল, 100 জন ভোটার ভোট দিয়েছে, তার 36%। কারেক্ট। কখন পেল? লোকসভা, যখন রাম মন্দির প্রতিষ্ঠা হয়ে গেছে,
22শে জানুয়ারি তার উদ্বোধন হয়েছে, ইলেকশনের আগে আগেই করা হলো। কেন করা হলো? যাতে হিন্দুরা সমস্ত আবেগের বসে তাদের বিজেপিকে ভোট দেয়। বিজেপির ক্ষমতায় আসার আগে আজকে দিনের নাম করে এত প্রতিশ্রুতি দিয়েছিল লোকে, সেই দিনকে যে সত্যি সত্যি হয়তো নরেন্দ্র মোদী ক্ষমতায় এলে আমাদের সবার জীবন ধারণ মান চেঞ্জ হয়ে যাবে, প্রচুর মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল, কোনোটাই রাখেনি। আমি সেগুলো সবাই জানি, আমি রিপিট করছি না। 2014 জেতার পর 2019-এর মধ্যেই ওই নোটবন্দি জিএসটি হয়ে যাওয়ার পর তখনই হেরে যাওয়ার কথা, এবং তারা জানতো, তাদের মার্কেট সার্ভে বলছে হেরে গেছে। বালাকট পুলওয়ামা হলো, আজ পর্যন্ত প্রমাণ হলো না কে করেছে, কে ছিল। কারেক্ট। পুলওয়ামা কাণ্ডটা কি জন্য হয়েছে আজ পর্যন্ত প্রমাণ হয়নি। কারেক্ট। আমি ওটা অন্য কোনো আলোচনার ডিটেলস বলতে পারি, আমি এখানে জাস্ট ছুঁয়ে যাচ্ছি। এবং শুধু বালাকট পুলওয়ামার সেন্টিমেন্টকে এত ব্যাপকভাবে এই গদি মিডিয়া প্রচার করলো যে মানুষ, আমাদের 42 জন সেনা জওয়ান মারা গেছে আর ঘর মে ঘুষকে মারেঙ্গে, তো এই হচ্ছে আমাদের মেন সেনাপতি, সবকিছু ইনিই পারবেন করতে। ওই আগে হেডটা দীর্ঘদিন ধরে তো আমার মধ্যে হেড ঢুকিয়েছে, সেটা ভারতের স্বাধীনতার আগের থেকে ওটা। এই যে হিন্দু 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 হিন্দু, এটা স্বাধীনতার আগের থেকে। সেখান থেকে দাঁড়িয়ে এইসব হেড স্পিচ করতে তো একটা সংখ্যক মানুষের মধ্যে তো এসে গেছে, একটা বিতৃষ্ণা এসে গেছে। তো ওইটা নিয়ে হলো, তারপরে আর কোনো 370 দ্বারা বিলোপ ফিলোপ করেও দেখছি খুব একটা কিছু হচ্ছে না। তখন কি হলো? তখন হলো যে আমরা ব্যাপক হিন্দুত্বের জোরে আমরা জিতে যাবো, কারণ রাম মন্দির হয়ে গেছে। 1992 সালে বাবরি মসজিদ ভেঙে ফেলা হচ্ছিল, আর 2024-এ 22শে জানুয়ারি ওখানে ছিল 6ই ডিসেম্বর, এটা হচ্ছে 22শে জানুয়ারি, তার মধ্যে রাম মন্দির প্রতিষ্ঠিত হয়ে গেছে। তারপরে ইলেকশন হলো, যেখানে রাম মন্দির স্থাপিত হলো সেখানে অযোধ্যায় হেরে গেল, অযোধ্যায় হারলো। যেখানে সবচেয়ে বেশি মানে বাবরি মসজিদও যেখানে ছিল আর রাম মন্দিরও যেখানে হলো, সেই উত্তরপ্রদেশে দে লস্ট লাইক এনিথিং। মহারাষ্ট্র দে লস্ট লাইক এনিথিং। দেখলো যে রাম মন্দির আমাদের বাঁচালো না, লাস্ট বাঁচানোর জায়গা কি ছিল? তাহলে এবার লোকসভা ইলেকশনে আপকি বার 400 পারের জায়গায় 240 এসে থেমে গেল। এবং আজকে নীতিশ আর নাইডু না থাকলে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকতেন না। তো দুটো স্ক্যাচে ভর করে উনি প্রধানমন্ত্রী আছেন, কিন্তু উনি তো স্ক্যাচে ভর করে থাকতে পারবেন না, কারণ কোন দিন স্ক্যাচ কেড়ে নেবে, উনি ধপ করে পড়ে যাবেন। তো ওনাকে আবার একটা কিছু করতে হবে। ঘটনা ঘটেছে আজকে সমস্ত মিডিয়া যারা ওদের হয়ে যত জঘন্য প্রচারই করুক, যত মিথ্যা প্রচারই করুক, কিন্তু সোশ্যাল মিডিয়া এত স্ট্রং হয়ে গেছে, মানুষ এদের ঘৃণা করছে। মানে গদি মিডিয়া এখন ঘৃণার মিডিয়া হয়ে গেছে। আর ঠিক তার পাশাপাশি আরেকটা স্ট্র্যাটেজি চলছিল, সেটা হচ্ছে যে আমাদের ভোট তো আমাদের ভোট, আমাদের বিরোধীদের ভোট আমরা কিভাবে আটকাবো। আমরা এত কিছু করার পরও বিরোধীরা ভোট পাচ্ছে 64%, আমরা 36 পেলে বিরোধীরা 64 পাচ্ছে। বিভিন্ন রাজ্যে যেখানে যেখানে আমরা হেরেছি ভালোভাবে, যেমন মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লিতে অবশ্য লোকসভাটা ওরা জিতে গেছে, হ্যাঁ, এগুলো আমরা হেরেছি, এবং বিহার, এগুলোকে যে আমাকে জিততে হবে, জেতার একমাত্র রাস্তা হতে হবে বেস্ট হচ্ছে বিরোধী যারা ভোটার আছে, আইডেন্টিফাই দোজ ভোটার্স অ্যান্ড তাদের এলিমিনেট করে ভোটার লিস্টে থেকে। এটা হচ্ছে মেন উদ্দেশ্য। কারেক্ট। লাইক দ্য ইন্টেনশন বিহাইন্ড হোয়াটস হ্যাপেনিং। ইন্টেনশন হচ্ছে বিরোধী ভোটারদের আইডেন্টিফাই করো আর তাদের এলিমিনেট করো। এই এলিমিনেট করতে গিয়ে 6 মাস আগে হয়ে যাওয়া ভোটার লিস্টকে আবার নতুন করে এসআইআর করা হচ্ছে। এই যে নতুন করে এসআইআর করা হচ্ছে, এটার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে এরা প্রথমেই বলে দিল যে তুমি ভোটার কার্ড অ্যাকসেপ্টেড নয়, আধার কার্ড অ্যাকসেপ্টেড নয়, রেশন কার্ড অ্যাকসেপ্টেড নয়, নারেগার কার্ড অ্যাকসেপ্টেড নয়। মানে যেগুলো মেন পরিচয়পত্র সরকারের দেওয়া, ভোটার কার্ড ইলেকশন কমিশনার আমাকে দিয়েছে, ইলেকশন দপ্তর থেকে আমাকে ভোটার কার্ড দিয়েছে, সেটাই তারা বলছে আমরা অ্যাকসেপ্ট করবো না। আধার কার্ড কেন্দ্রীয় সরকার আমাকে দিয়েছে, অ্যাকসেপ্ট করবো না। রেশন কার্ড আমাকে প্রথম দিন থেকে আমাদের পরিচয়পত্র রেশন কার্ড, যবে থেকে রেশন চালু হয়েছে, অ্যাকসেপ্ট করবো না। 100 দিনের কাজের পরিচয়পত্র, সেটাও অ্যাকসেপ্ট করবো না।
তাহলে তোমরা কোনো কিছু অ্যাকসেপ্ট করবে না, তাহলে কি চাইছো? এমন কিছু চাইছে যে বিচারপতি নিজে বলছেন বসে বিচারালয়ে তার Correct, হ্যাঁ। চেয়ারে বসে যে আপনারা যেগুলো চাইছেন ওগুলো তো আমার কাছেই নেই, সাধারণ লোক কিভাবে দেবে? অনেকে বলছে যে এনআরসি পেছন ব্যাকডেটে এনআরসি করছে, একদম এনআরসি করছে না। এটা শুধুমাত্র আগামী ভোটগুলোতে ওরা জানে এত কিছু করার পর আমরা জিততে পারবো না। রাহুল গান্ধী একদম সঠিক কথা বলেছে, ভোটার লিস্টে কারচুপি হচ্ছে, বিরোধী ভোটারদের কমিয়ে দাও, ভুতুড়ে ভোটার ঢুকিয়ে দাও। ভুতুড়ে ভোটার কিভাবে হবে? হরিয়ানার ভোটার দিল্লিতে ভোট দেবে, পশ্চিম উত্তরপ্রদেশে ভোটার ভোট দিয়ে দেবে, পশ্চিমবঙ্গে রাজস্থানের লোকের ভোটে নাম আছে কি করে আমি আজ পর্যন্ত জানি না। এত মূর্খ তো কেউ না, কারেক্ট, এত মূর্খ কেউ না যে অ্যাড্রেসটা তো আছে ভোটার লিস্টে। কারেক্ট, আমার অ্যাড্রেসে রাজস্থান আর আমি ভোটার হয়ে গেছি কলকাতায়, তো হতে পারে না। তার মানে এগুলো ইচ্ছাকৃত করা হচ্ছে, সবকিছুকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। কেননা এত কিছু করার পরও লোকে আমাদের ভোট দিচ্ছে না, লোকে ওদের যে ভোট দিচ্ছে না ওদের থেকে ভালো কেউ জানে। 240টা সিটের মধ্যে আমি হিসাব করে দেখেছি 60টা সিট এদের নয়, তার মানে এরা কিন্তু 180টা সিট পেয়েছে, 180টা সিটই পেয়েছে। ওই 2000, 1000, 5000 এই যে কি ইলেকশন, আমি নিজেও ঢুকে দেখেছি যে ইলেকশনের ভেতর কি হয়। এরা একটা জিনিস বুঝে গেছে, দেশের জনগণ আমাদের চাইছে না। আমরা এত গদি মিডিয়াকে দিয়ে এত প্রচার করছি, আমরা এত হিন্দুত্ব নিয়ে হিংসা ছড়াচ্ছি, আমরা এত কিছু করার পরও যদি আমাদের ভোট না বাড়ে, তাহলে বেস্ট রাস্তা হচ্ছে ভোটার লিস্টের থেকে বিরোধী ভোটারের নামই মুছে দাও। আর সেটা করার জন্য এর থেকে ভালো আর ইলেকশন কমিশনার ছাড়া আর এই কাজটা কে কাঁধে করে দেবে? আর সেই জন্য ইলেকশন কমিশন ওই কাজটা করছে। অজিত অঞ্জুম যেটা বলেছেন, আমি দেখেছি ওনার ভিডিও, একদম ঠিক বলেছেন। আমি একথাও বলছি, 1 মাসের মধ্যে শেষ করব, কত তাড়াতাড়ি লোড করে দাও। মানে এরকম হবে এরপরে যে আমাদের নোটবন্দির মতন, যত নোট বাতিল হয়েছে তার থেকে বেশি নোট পাওয়া গেছে। এটা হচ্ছে যত লোকের নাম মানে স্লিপ জমা পড়বে না, সব তো হচ্ছে, সব তো ফলস হবে। এখানে দেখা যাবে যে যত ভোটার নির্বাচনে যত লোক ছিল তার থেকে বেশি লোকের নামও হয়তো এসে যাবে, মানে ফর্ম ঢুকে যাবে। কিন্তু ফর্ম ঢুকে যাওয়ার পরও তারা সাপোর্টেড ডকুমেন্টস দেয়নি বলে তাদের নাম সব বাদ দিয়ে দেবে। সেটা নিয়ে কোর্টে গিয়ে বিচার করতে করতে বিহার ইলেকশন হয়ে যাবে। এরপরে আসবে পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু, কেরল, এগুলো আছে, এগুলোকে জিততে হবে। অমিত শাহ এখন থেকে বলছে কেরলে আমরা ক্ষমতা আসবো, বাংলায় আমরা ক্ষমতা আসবো। ও মিথ্যেবাদী, সারা জীবন মিথ্যা করছে। ও আজ পর্যন্ত যতগুলো জুমলা করেছে কোনোটা জেতেনি। ও আজ পর্যন্ত একটা জুমলাই করে, কিন্তু লোকে গদি মিডিয়া নিয়ে। অমিত শাহ যখন বলেছে কলকাতায় এসে উনি বাড়ি ভাড়া নিচ্ছেন, আরে কলকাতায় এসে বাড়ি ভাড়া নিলে যেন মনে হচ্ছে যে আমরা একজন গুজরাটি মানুষ কলকাতায় বাড়ি ভাড়া নিলে আমাদের থেকে বড় বাঙালি। গল্পটা হচ্ছে যেন তেন প্রকারণে ইলেকশন জিততে গেলে আর কোনো ওদের হাতে অস্ত্র নেই। 370 দ্বারা হয়ে গেছে, রাম মন্দির হয়ে গেছে, সিভিল কোড করে নিয়েছে, 3 তালাক নিয়ে লিখে নিয়েছে, এনআরসি নিয়ে চেষ্টা করেছে। তো ওদের যা 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 করার ছিল সব করার পরও দেখছে যে আর তো নতুন কোনো মুদ্রা নেই। এখন রাস্তা হচ্ছে যে ইলেকশন জেতার সবচেয়ে ভালো রাস্তা হচ্ছে হিন্দু মুসলমান বলার পরে হিন্দুরা সব কথা শুনছে না। নিম্নবর্ণে হিন্দুরা বলছে যে ওরা তো উচ্চবর্ণের হিন্দু, আমরা তো নিম্নবর্ণে, আমাদের সাথে সংখ্যাগুরুরা শুনবে না, নিম্নবর্ণে শুনবে না, আদিবাসীরা শুনছে না, আমার ওই শুধুমাত্র উচ্চবর্ণের কিছু লোকের ভোটে তো আমি ক্ষমতায় থাকতে পারবো না। বেস্ট হচ্ছে ভোটার লিস্ট থেকে যদি নাম বাদ দিতে হয় তাহলে নতুন করে আবার নাও, এমন কেমন কাগজ চাও যেগুলো এরা দিতে পারবে না, আর দিতে না পারলেও নাম বাদ চলে যাবে। আমরা কি করে নতুন নির্বাচন কমিশন নতুন যে ভোটার লিস্ট দেবে তাতে যদি ইলেকশন হয় তাহলে ওখানে বিরোধীরা থাকবে না। কেন ওদের ইন্টারনাল যে সার্ভে, সেই সার্ভেতে ইন্টারনাল সার্ভেতে ওরা বিহারে বুঝে গেছে যে ব্যাপকভাবে হারছে, ব্যাপকভাবে হারছে। তো ওটার ক্ষেত্রে যখনই এসছে 1 মাসের মধ্যে সব করে ফেলো। আমি একটা জিনিস মনে করছি, একটা ব্যাপক এদের বিরোধী সংবিধানকে অস্বীকার করে এরা যে সমস্ত নোংরা কাজ করছে, একটা ব্যাপক সিভিল আন্দোলনের দরকার হয়ে পড়েছে সারা ভারতবর্ষব্যাপী এদের বিরুদ্ধে। সিভিল চাই, আন্দোলন চাই, কোন রাজনৈতিক দলের না, সাধারণ মানুষ যারা গণতন্ত্রটাকে বাঁচিয়ে রাখতে চাইছে, ভারতের সংবিধানকে বাঁচিয়ে রাখতে চাইছে, ভারতের নিরপেক্ষতাকে বাঁচিয়ে রাখতে চাইছে। এবং গত 93টা দেশে ঘুরে বৈদেশিক নীতিকে যে অবস্থায় দাঁড় করিয়ে দিয়েছে যে আজকে আমাদের
বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান চিরদিন বিরোধী ছিল, নেপাল, মায়ানমার, ভুটান, এরা আমাদের কেউ বন্ধু নয়। আমাদের চারদিকে যারা রয়েছেন, ছোট ছোট যে ছিল আমাদের মরিশাস, এরা আমাদের নয়। চীন তো নয়, এখন তালিবানদের সাথে বন্ধুত্ব করছে। Where there's a lot of history. হ্যাঁ, তালিবানদের সাথে বন্ধুত্ব করছে। কাউকে দেখাতে হবে ইসরায়েল আমাদের বন্ধু আছে, কেন মুসলমান বিরোধী ইসরায়েল, আমরা মুসলমান বিরোধী হয়ে গেছি, তো আমরা ওই করেছি। আর এরম ভাবে বৈদেশিক নীতিকে করে দিয়েছে। এইবার ইলেকশন যুদ্ধের পর তো পাকিস্তান এই যুদ্ধ করে আমি দেখলাম পাকিস্তানের সবচেয়ে বেশি লাভ হয়েছে। তাদের কর্নার করে দেওয়া হয়েছিল যে তারা একটা এক্সট্রিমিস্টদের প্ররোচিত করে তারা শুধুমাত্র সন্ত্রাস ছড়িয়ে সন্ত্রাসবাদীদের মদত দেয়। এখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানকে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট হয়ে গেছে। এই সব কিছু কারণ হচ্ছে ওই সেই সেম কথা, ইফ ইউ নট পার্টিসিপেট ইন ডেমোক্রেসি ইল বি রুলড বাই দ্য ইনফেরিয়ার। তুমি যদি গণতন্ত্রে তোমার উদাসীনতা থাকে তাহলে তুমি মূর্খের দ্বারা শাসিত হবে। আমরা সেই জায়গায় এসে দাঁড়িয়েছি। And this was said like so many years ago. কত বছর আগে প্রথম গণতন্ত্রের এই তো ওখানেই হয়েছিল, চর্চা ওখানেই হয়েছিল, গ্রিসেই প্রথম গণতন্ত্রের চর্চা হয়েছে। কারেক্ট। তো আই থিঙ্ক দ্যাটস আ গুড নোট টু এন্ড টুডেজ এপিসোড। আজকের এপিসোড প্লেটোর কোট নিয়ে শেষ করা হোক। থ্যাংক ইউ। তো আজকের এই এপিসোড শেষ করার আগে আমার আপনাদের কাছে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমার আর আপনাদের মতো ভোটার্সদের রাইটসকে যদি সিকিউর না করে রাখতে পারে, যদি প্রোটেক্ট না করতে পারে, তাহলে কারা করবে আজকের দিনে? আর আমার প্রশ্ন হচ্ছে ভারতের গণতন্ত্রের ভবিষ্যৎ কি? আর যদি আমাদের এই ইনিশিয়েটিভ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। থ্যাংক ইউ। সত্যমেব জয়তে।